আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের উপর একটি ক্লাস নিব। তো ক্লাসের শুরুতে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি উপস্থাপনায় আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। পাঠ পরিচিতি, শ্রেণী নবম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় 10 আর্থিক বিবরণী। পাঠ হচ্ছে বিশদ বিবরণীর 4 পর্যন্ত। শিক্ষার্থীরা ছবিগুলো দেখো, হিসাব করা হচ্ছে অর্থের, আর এই অর্থের হিসাব করেই প্রতিষ্ঠানের জন্য লাভ ক্ষতি নির্ধারণ করা হয়। তাহলে যেহেতু অর্থের হিসাবের ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ধারণ করা হয়, তাহলে তোমরা আজকে বুঝতে পেরেছ আমরা আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আর্থিক বিবরণী। আজকের পাঠ হচ্ছে আর্থিক বিবরণী। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে, আর্থিক বিবরণীর সংজ্ঞা বলতে পারবে, আর্থিক বিবরণীর প্রকারভেদ বলতে পারবে, বিশদ বিবরণী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, নিট ক্রয় মূল্য, নিট বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবে এবং মোট মুনাফা নির্ণয় করবে। শিক্ষার্থীরা, প্রথমে আমরা আর্থিক বিবরণী সম্পর্কে জানি। প্রত্যেক ব্যবসায়ের নির্দিষ্ট সময়ান্তে আর্থিক অবস্থা জানার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, এটা তোমরা আগেই জেনেছো। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম আর্থিক ব্যবস্থা বিবরণী প্রস্তুত করতে হয়। আর্থিক বিবরণীর দুইটি প্রধান লক্ষ্য, একটা হচ্ছে নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ফলাফল নির্ণয় করা, আর অন্যটি হচ্ছে এক নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের মোট সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নির্ণয় করা। তো আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে বিশদ আয় বিবরণী। শিক্ষার্থীরা মনে রেখো, আর্থিক ফলাফলের মাধ্যমে আমরা নির্ণয় করি লাভ ক্ষতি, আর সেই লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে বিশদ আয় বিবরণী। আর সম্পদ, দায় দেনার পরিমাণ জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যা ব্যালেন্স শিট বা উদ্ধৃত্তপত্র নামে পরিচিত। তো শিক্ষার্থীরা, এই আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় জাবেদা, খতিয়ান, রেওয়া মিল প্রস্তুত করার পর, অর্থাৎ রেওয়া মিল প্রস্তুত করার পর সেই আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। আর এই আর্থিক বিবরণীর ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য দুইটি, লক্ষ্য হচ্ছে দুইটি। একটা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা, অর্থাৎ ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয় করা, আর অন্যটি হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিরূপণ করা। তো এই আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য বিশদ আয় বিবরণী নির্ণয় করা হয়, আর ব্যবসায়ের সম্পদ, দায় দেনার পরিমাণ নির্ণয় করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট। তো শিক্ষার্থীরা, আন্তর্জাতিক হিসাবমান অনুসারে আর্থিক বিবরণী 5টি অংশ প্রস্তুত করা হয়, এটা তোমাদের বই দেওয়া আছে। তো এই 5টি অংশ হচ্ছে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, 5 হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট এবং গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা। তো শিক্ষার্থীরা, এই 5টি বিষয়ের মধ্যে আমরা নবম এবং দশম শ্রেণীতে শুধুমাত্র উপরের 3টি বিষয়ে পড়িয়ে থাকি, আর বাকি 2টি বিষয় তোমরা উচ্চতর শিক্ষার ক্ষেত্রে সেগুলো তোমরা পাবে। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে বিশদ আয় বিবরণী সম্পর্কে জানবো। বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণীতে মুনাফা জাতীয় আয় ও ব্যয় লিপিবদ্ধ করা হয়। শিক্ষার্থীরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে বিশদ আয় বিবরণীটা আসলে কি। বিশদ আয় বিবরণীর মাধ্যমে ব্যবসার আয় এবং ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হয়। আয় থেকে ব্যয় বাদ দিয়ে ব্যবসায়ের লাভ নির্ণয় করা হয়, আর ব্যয় থেকে যদি ব্যবসার ব্যয় বেশি হয়, আয় কম হয়, তাহলে তখন ব্যবসায়ের ক্ষতি হয়। তো এই যে আমরা আয় এবং ব্যয় নির্ণয় করব, সেগুলো নির্ণয় করব শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং ব্যয় দিয়ে। শিক্ষার্থীরা, তোমরা জানো লেনদেন দুই ধরনের, একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়, দ্বিতীয়ত হচ্ছে মূলধন জাতীয় আয় ও ব্যয়। তো মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয়, যার সাহায্যে আমরা ব্যবসায়ের মোট আয় লাভ ক্ষতি নির্ণয় করে থাকি, আবার নিট লাভ ক্ষতি নির্ণয় করে থাকি। আর মূলধন জাতীয় আয় ব্যয় দিয়ে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়, যার মাধ্যমে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নির্ণয় করা হয়। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা আয় থেকে সেবা প্রদানের যাবতীয় ব্যয় বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যদি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হয়, সেখানে আয় থেকে ব্যয় বাদ দিলে নিট মুনাফা পাওয়া যাবে। কিন্তু যদি ব্যবসায় প্রতিষ্ঠানটি পণ্য ক্রয় বিক্রয়কারী একটি ব্যবসায় প্রতিষ্ঠান হয়, তখন বিক্রয়লব্ধ অর্থ থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। পণ্য বিক্রয়লব্ধ অর্থ অর্থাৎ পণ্য বিক্রয় করে যেই টাকা পাওয়া যায় তা থেকে একটি পণ্য বিক্রয় পর্যন্ত উপযোগী করার জন্য যে খরচ, তাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। সেই পণ্য বিক্রয়লব্ধ অর্থ থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া হয়, তাহলে মোট মুনাফা পাওয়া যায়। অর্থাৎ মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা পাওয়া যায়।
পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য খরচ বাদ দিয়ে করপূর্ব নিট মুনাফা পাওয়া যায়। শিক্ষার্থীরা এই 3টি লাইন খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, লক্ষ্য করো। পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথমে পণ্য বিক্রয় লব্ধ অর্থ থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করা হয়। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে খরচ হয়, পরিচালনা খরচটাকে সেখানে আমরা এটা পরোক্ষ খরচ বলি। মোট মুনাফা থেকে সেই পরিচালন খরচ বাদ দিয়ে পরিচালন মুনাফা পাওয়া যায়। আর পরিচালন মুনাফার সাথে ব্যবসা প্রতিষ্ঠানের যদি অন্যান্য কোনো আয় থাকে তা যোগ করে অন্যান্য কোনো ব্যয় থাকলে তা বাদ দিয়ে করপূর্ব নিট মুনাফা পাওয়া যায়। আর তা থেকে যদি কর বাদ দেওয়া হয় তাহলে কর পরবর্তী নিট মুনাফা পাওয়া যায়। তো তবে এক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ের অর্জিত মুনাফা মালিকের আয় হিসাবে বিবেচিত হয়। আয়ের উপর প্রদেয় কর মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে গণ্য হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীরা। অর্থাৎ মালিকের কর, মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান আয়ের উপর কর দেয়, এটা মালিকের ব্যক্তিগত খরচ। তবে বিশদ আয় বিবরণীতে আয়কর খরচ বাদ না দিয়ে করপূর্ব মুনাফাকে নিট মুনাফা হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ মালিকের যেহেতু ব্যক্তিগত খরচ, সেহেতু এটাকে ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে সেখানে এটা বিশদ আয় বিবরণীতে বাদ দেওয়া হয় না। তো শিক্ষার্থীরা, তো আমরা এতক্ষণ বিশদ আয় বিবরণী সম্পর্কে জেনেছি। এবার বিশদ আয় বিবরণীর উদ্দেশ্যটা লক্ষ্য করো। বিশদ আয় বিবরণীর মাধ্যমে ব্যবসায় নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা যায়। প্রথমে মোট লাভ বা ক্ষতি, তারপর পরিচালন লাভ বা ক্ষতি, তারপর নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা যায়। মালিককে জানিয়ে দেওয়া হয় যে তিনি নিট লাভের অতিরিক্ত দাবি করতে পারবেন না। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যে নিট লাভ হলো তার চেয়ে বেশি মালিক দাবি করতে পারে না। নিট লাভের অতিরিক্ত অর্থ দাবি করার অর্থ হচ্ছে ব্যবসার মূলধন ভেঙে ফেলা, যা ভবিষ্যতের কার্যক্রম ব্যাহত হবে। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নিট লাভ যেটুকু হবে সেটুকুই দাবি করতে পারবেন, এর চেয়ে বেশি দাবি করতে পারবেন না। এরপরে হচ্ছে বিশদ আয় বিবরণীর বিভিন্ন আয় ও ব্যয়গুলো বিশ্লেষণ করে ভবিষ্যতে কিভাবে আয় এবং ব্যয়, আয় বাড়িয়ে ব্যয় কমানো যায় সেই ব্যবস্থাও মালিক গ্রহণ করতে পারেন। তাহলে বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা শিক্ষার্থীরা জানতে পারলাম যে ব্যবসা প্রতিষ্ঠানের মোট মুনাফা, পরিচালন মুনাফা, নিট মুনাফা নির্ণয় করা যায়। আর নিট মুনাফার বেশি মালিক দাবি করতে পারে না, এবং যদি নিট মুনাফার পরিমাণ মালিক জানে তাহলে ভবিষ্যতে কিভাবে আয় বাড়িয়ে ব্যয় কমানো যায় সেই ব্যবস্থাও মালিক গ্রহণ করতে পারবেন। তো শিক্ষার্থীরা দেখো, বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে প্রথম ধাপে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করা হয়। প্রথম ধাপ নিট বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান হচ্ছে মোট মুনাফা। এই জিনিসগুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় ধাপে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা নির্ণয় করা হয়। দেখো, আর তৃতীয় ধাপে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে প্রাপ্ত যোগফল থেকে অন্যান্য খরচ বাদ দিয়ে নিট মুনাফা নির্ণয় করা হয়। সূত্রের সাহায্যে আমরা সুন্দরভাবে দেখিয়েছি, এই সূত্রগুলো মনে রাখবে এবং লিখে রাখবে। শিক্ষার্থীরা, এবার আমরা প্রথমে এই যে আমরা নিট বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে, তারপরে নিট বিক্রয় মূল্য অর্থ, এগুলো আমরা কিভাবে নির্ণয় করি আজকে আমরা এগুলো প্রথমে দেখাবো। প্রথমে আমরা নিট বিক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো। দেখো, যখন আমরা মোট মুনাফা নির্ণয় করব, মোট মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের মোট মুনাফা নির্ণয় করতে হলে আমাদের দুটি জিনিস লাগবে। একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর একটা হচ্ছে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। তো নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদেরকে শিক্ষার্থীরা এরকম একটি ছক করতে হবে। আর বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে বিবরণের পরে 3টি টাকার ঘর লাগবে। তো এরকম ভাবে আমাদেরকে ঘর করতে হবে। বিক্রয়ের সাথে কি করতে হবে? বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যদি থাকে সে তা যোগ করতে হবে, আর যদি বিক্রয় ফেরত থাকে তাহলে বাদ দিতে হবে। বিক্রয় বার্তা থাকলে বাদ দিতে হবে। মুনাফাবিহীন কোনো বিক্রয় থাকলেও বাদ দিতে হবে, তাহলে হবে নিট বিক্রয়। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে নিট বিক্রয়ের পরিমাণ এভাবে নির্ণয় করতে হবে। ঠিক সেম ভাবে পরিমাণ নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। দেখো, নগদ ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করতে হবে, ক্রয় ফেরত থাকলে বিয়োগ দিতে হবে, ক্রয় বার্তা থাকলে বিয়োগ দিতে হবে, বা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন থাকলে বাদ দিতে হবে। এছাড়া আবার অন্যান্য কোনো কিছু যোগ বিয়োগ থাকলে এগুলো আমরা পরে অঙ্ক করার সময় পাবো। তাহলে নগদ ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করে ক্রয় ফেরত, ক্রয় বার্তা এবং ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন এগুলো যদি আমরা বিয়োগ করি তাহলে নিট ক্রয় পাবো। এখানে 2টি ঘরের মাধ্যমে দেওয়া আছে। যখন ক্রয়ের উত্তর করবে তখন এরকম 2টি ঘর করে, টাকার ঘর 2টি করে তোমরা অঙ্ক করতে পারবে। কিন্তু আমরা যখন বিশদ আয় বিবরণী করবো তখন 3টি ঘর করে এটা নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা, আবার আমরা বিক্রিত পণ্যের নির্ণয়ের সূত্রটা লক্ষ্য করবো। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লাগবে। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় অর্থাৎ নিট ক্রয় যোগ করতে হবে। অর্থাৎ আমরা তো আগেই নিট ক্রয় জেনে গেছি, তো এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করতে হবে আর অন্যান্য খরচ যোগ করতে হবে। দেখো, আরো একটি ছক আছে।
নিট ক্রয়ের সাথে আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, মজুরি, ডক চার্জ, আমদানি শুল্ক এগুলো যোগ করতে হবে। আর সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে হবে বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ তুমি আরো একটু ভালোভাবে লক্ষ্য করো, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ আর নিট ক্রয়ের সাথে আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া অর্থাৎ প্রত্যক্ষ যে খরচগুলো, এই খরচগুলোকে বলে প্রত্যক্ষ খরচ। আমরা পরের চার্টে একটু দেখাবো। আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, মজুরি, ডক চার্জ, আমদানি শুল্ক এগুলো যোগ করতে হবে। আর সমাপনী মজুত পণ্য থাকলে বিয়োগ করতে হবে, তাহলে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তো শিক্ষার্থীরা একটু পরে তাহলে আমরা কি কি জিনিস জানতে পারলাম, ক্রয় বিক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করে, ক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করে, আর বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করে। তো শিক্ষার্থীরা আমরা একটু জানবো প্রত্যক্ষ কি কি। বিক্রিত পণ্যের ব্যয় যে খরচগুলো আসে এগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ পরিচালন ব্যয়। প্রত্যক্ষ পরিচালন ব্যয়ের একটি তালিকা আমরা দেখিয়েছি। দেখো, প্রত্যক্ষ পরিচালন ব্যয়টা হচ্ছে পরিবহন বলতে পরিবহন, ক্রয় পরিবহন, অন্তর্মুখী খরচ, শুল্ক, আমদানি শুল্ক, ক্রয় শুল্ক, আবগারি শুল্ক, নগর শুল্ক, জলযান ভাড়া, জাহাজ ভাড়া, মজুরি বা কুলির মজুরি, ডক চার্জ, গুদাম ভাড়া, বন্দর খরচ, বিশেষ প্যাকিং খরচ, এগুলো হচ্ছে সবই প্রত্যক্ষ খরচ। অর্থাৎ নিট ক্রয়ের সাথে এই প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হয়, তাহলে এবং সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে আমরা এই যে খরচগুলো শিক্ষার্থীরা এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। এখানে মোট মুনাফা দেখানো হয়েছে, এর আগে আরো কিছু বিষয় ছিল। অর্থাৎ নিট বিক্রয় থেকে আমরা যদি এই বিক্রিত পণ্যের ব্যয়গুলো বিয়োগ করে তাহলে আমরা মোট মুনাফা পাবো। তো শিক্ষার্থীরা আমরা আরো একটু বিষয়টা লক্ষ্য করি। এবার আমরা মোট মুনাফার একটি ছক দেখাবো। লক্ষ্য, প্রতিষ্ঠানের নাম লিখতে হবে প্রথমে, বিশদ আয় বিবরণী, আর কোন সালের কোন তারিখের অঙ্ক করতে হবে। সেখানে মোট মুনাফা দেখো তিনটা ঘর দেওয়া আছে, বিবরণ, টাকা। প্রথমে বিক্রয় অর্থাৎ নিট বিক্রয়, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করতে হবে। শিক্ষার্থীরা নিট বিক্রয় কিভাবে হয় এটা আমরা আগে দেখিয়েছি। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করার যে সূত্রটা আমরা আগে একটু দেখিয়েছিলাম সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ আর অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে বিক্রিত পণ্যের ব্যয় হবে। আর বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে হবে মোট মুনাফা। তো শিক্ষার্থীরা আজকে আমরা যে অঙ্কগুলো দেখবো সেখানে আমরা শুধুমাত্র মোট মুনাফা পর্যন্ত নির্ণয় করার চেষ্টা করব। দেখো, আর্থি অ্যান্ড সন্সের হিসাবরক্ষক নিচের রেওয়া মিলটি প্রস্তুত করেছেন। দেখো, রেওয়া মিল 31 ডিসেম্বর 2017 সালের। শিক্ষার্থীরা আমরা যখন আর্থিক বিবরণী করবো তখন এরকম একটি রেওয়া মিল দেওয়া থাকবে আর কিছু সমন্বয় দেওয়া থাকবে। তো আর্থিক বিবরণী করার কিছু নিয়ম আছে, যে এই রেওয়া মিলের যে প্রত্যেকটা এন্ট্রি আর্থিক বিবরণী করার সময় এগুলো একবার করে বসাইতে হবে। অর্থাৎ তুমি যদি মোট মুনাফা নির্ণয় করার সময় এখানকার কোনো এন্ট্রি বসাও, তাহলে এই রেওয়া মিলের কোনো এন্ট্রি বসাও, তাহলে এটা আর কোথাও বসাতে পারবে না। কিন্তু সমন্বয়ের প্রত্যেকটা এন্ট্রি কমপক্ষে 2বার করে সব জায়গায় বসাইতে হবে শিক্ষার্থী। অর্থাৎ সমন্বয়ের প্রত্যেকটা এন্ট্রি একবার বসানোর পরও আরো একবার কোথাও না কোথাও বসবে, সেটা মনে রাখবে। এই কারণে আমরা বলি যে সমন্বয়ের প্রত্যেকটা এন্ট্রি 2বার করে বসে আর রেওয়া মিলের প্রত্যেকটা এন্ট্রি একবার করে আর্থিক বিবরণীতে বসে। তো আজকে এখানে যে এন্ট্রিগুলো দেওয়া আছে, পণ্য ক্রয় ও বিক্রয়, পণ্য ফেরত, বেতন, আন্তঃপরিবহন, বহি পরিবহন, বীমা প্রিমিয়াম, বিজ্ঞাপন খরচ, ব্যাংক জমা, মূলধন, দেনাদার, পাওনাদার, যন্ত্রপাতি, জমি, 10% ঋণ, পুঞ্জীভূত অবচয়, যন্ত্রপাতি, কুরিন সঞ্চিতি, মজুত পণ্য 1 জানুয়ারি 2017। এবং সমন্বয় সমূহ হচ্ছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 5,000 টাকা, বাজার মূল্য 4,000 টাকা, যন্ত্রপাতির অবচয় 10%, বেতন 6,000 টাকা, বীমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে 2,500 টাকা, সম্ভাব্য কুরিন 10% এবং ঋণের সুদ বকেয়া আছে। তো শিক্ষার্থীরা এই সমস্ত তথ্যের ভিত্তিতে আমরা বিশদ আয় বিবরণী অর্থাৎ আমরা যেটা নির্ণয় করবো সেটা শুধুমাত্র মোট মুনাফাটাই নির্ণয়। তো শিক্ষার্থীরা এখন আমরা আরতি অ্যান্ড সন্সের বিশদ আয় বিবরণী 2017 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, সেখানে আমরা মোট মুনাফা নির্ণয় করাটাই দেখবো। শিক্ষার্থীরা প্রথমে দেখো, নিট বিক্রয় দেওয়া আছে, অর্থাৎ তোমাদের যে রেওয়া মিলটা দেওয়া আছে, রেওয়া মিল থেকে নিট বিক্রয় নেওয়া হচ্ছে 2,90,000 টাকা। দেখো, এই যে বিক্রয় নেওয়া হচ্ছে 2,90,000 টাকা। বিক্রয় থেকে ফেরত বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ বিক্রয়টা যদি ক্রেডিট পাশে থাকে, ফেরতটা থাকবে কি ডেবিট পাশে। বাদ বিক্রয় ফেরত হচ্ছে 4,000 টাকা। বিয়োগ দেওয়া হয়েছে নিট বিক্রয় 2,86,000 টাকা। 2,90,000 টাকা থেকে 4,000 টাকা বিয়োগ করলে হবে 2,86,000 টাকা।
এরপরে হচ্ছে শিক্ষার্থী বাদ বিকৃত পণ্যের ব্যয় আমরা আগেই সূত্র অনুসারে জানিয়েছি নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তো বিকৃত পণ্যের ব্যয় বাদ দেওয়ার জন্য বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। আগে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় প্রথমে আমরা বলছি রেওয়া মিল থেকে প্রারম্ভিক মজুত পণ্য নিতে হবে। দেখো শিক্ষার্থীরা নিচে প্রথমে দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য 1 জানুয়ারি 2017, এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য 3000 টাকা। এর সাথে যোগ করতে হবে নিট ক্রয়। তো নিট ক্রয়ের পরিমাণ আমরা কিভাবে বের করবো? ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ দিতে হবে। এই অঙ্কে শুধু ক্রয় থেকে ক্রয় ফেরত দেওয়া আছে, বিয়োগ দিতে হবে। ক্রয় হচ্ছে 1,47,000 টাকা, ফেরত বাদ দিতে হবে 3000 টাকা, তাহলে হলো 1,44,000 টাকা। এর সাথে যোগ করতে হবে আন্তঃপরিবহন 2000 টাকা, তাহলে 3000 টাকা, 1,44,000 টাকা আর 2000 টাকা যোগ করলে হবে 1,49,000 টাকা। এর থেকে বিয়োগ দিতে হবে সমাপনী মজুত পণ্য, যেটা রেওয়া মিলে দেওয়া আছে। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটাকে বিয়োগ করে দিতে হবে। এখানে আছে ক্রয় মূল্য 5,000 টাকা, বাজার মূল্য 4,000 টাকা, আমরা বিয়োগ করেছি। তাহলে হলো বিক্রিত পণ্যের ব্যয় হলো 1,45,000 টাকা। আবার 2,86,000 টাকা থেকে 1,45,000 টাকা বিয়োগ করলে আমরা মোট মুনাফা অর্থাৎ নিট বিক্রয় 2,86,000 টাকা আর বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ হচ্ছে 1,45,000 টাকা। সেই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাবো 1,41,000 টাকা। শিক্ষার্থীরা ঠিক এইভাবে আমরা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকে প্রথমে আমরা শুধু মোট মুনাফা নির্ণয় করা শিখবো, সেই সাথে আমরা শিখবো নিট বিক্রয় নির্ণয়, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। এই 4টা বিষয় আগে আমরা ভালো করে শিখবো, তারপর আমরা অন্যান্য অঙ্কগুলো করব। তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা মোট মুনাফা পর্যন্ত করতে পারবে। এবার পরে বাড়ির কাজ। শিক্ষার্থীরা আমরা একটা পূর্ণাঙ্গ কাজ আজকে তোমাদেরকে দেখাইলাম। তো এখন আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এবার বাড়ির কাজটা একটু লক্ষ্য করো। দেখো রিমঝিম এন্টারপ্রাইজে 2017 সালের 31 ডিসেম্বর তারিখের কতিপয় খতিয়ান উদ্বৃত্ত ও প্রয়োজনীয় সমন্বয় নিম্নরূপ। দেখো প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় ও বিক্রয়, আন্তঃপরিবহন, ফেরত, বাট্টা, বেতন 9 মাসের, আমদানি শুল্ক, মণিহারি, বিজ্ঞাপন, প্রাপ্য বিল। সেখানে দেখো একটা রেওয়া মিল, এটা আর এটার দুই পাশ সমান দেওয়া আছে। দেখো 4,35,000 টাকা, 4,35,000 টাকা। তো আমরা আগেই বলেছি রেওয়া মিলের প্রত্যেকটা এন্ট্রি আর্থিক বিবরণী করার সময় একবার করে বসে, আর সমন্বয়ের প্রত্যেকটা এন্ট্রি কমপক্ষে 2বার করে বসে। তো সমন্বয় সমূহ দেখো সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি, তাহলে এই বাজার মূল্য 2,000 টাকা বেশি, 42,000 টাকা বসবে না। সমাপন মজুত পণ্যের মূল্য 40,000 টাকা বসবে। প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। যেহেতু 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে, সেটা এই মণিহারিটাকে বিয়োগ দিয়ে দেখাই দিতে হবে। সম্ভাব্য ক্রেতাদের মধ্যে 6,000 টাকা পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, সেটাকে ক্রয় থেকে বিয়োগ করে দেখাইতে হবে শিক্ষার্থী। আর পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া আছে, এই 3,000 টাকা পরিবহন খরচের সাথে যোগ করে দেখাইতে হবে। আর পক্ষান্তরে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, শুল্ক থেকে বিয়োগ দিয়ে দেখাইতে হবে শিক্ষার্থীরা। বকেয়া যদি থাকে কোনো খরচের সাথে, যদি বকেয়া থাকে তাহলে বকেয়াটা যোগ করে দেখাইতে হয়, আর অগ্রিম থাকলে অগ্রিমটা বিয়োগ করে দেখাইতে হয়। তো শিক্ষার্থীরা উপযুক্ত তথ্য থেকে প্রথমে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে, তারপর রিমঝিম এন্টারপ্রাইজে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে, তারপর মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী তোমাদের প্রস্তুত করতে হবে না। তোমরা এখানে মোট মুনাফা 1,26,500 টাকা রেজাল্ট দেওয়া আছে, তোমরা সেখানে মোট মুনাফার পরিমাণটা নির্ণয় করবে আবারও। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তবে শিক্ষার্থীরা এই অধ্যায়টা খুব মনোযোগ সহকারে করতে হবে, আর এই কাজগুলো করে আমাদেরকে পরে দেখাবে যাতে তোমরা কাজগুলো করতে পেরেছো কিনা সেটা আমরা দেখবো। তবে শিক্ষার্থীরা এখন ক্লাসগুলো করার সময় পাশাপাশি আমরা কিছু অবজেক্টিভও দেখাবো। আগামী ক্লাস থেকে প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা কিছু অবজেক্টিভও দেখাবো। আর তোমরা তোমাদের অভিভাবক যারা আছে অভিভাবক বিন্দুর সাথে তোমরা এই যে অঙ্কগুলো করেছো কিনা বা আমরা যে কাজগুলো দিচ্ছি এগুলো তোমরা করছো কিনা অভিভাবক বিন্দুর সাথে আলাপ আলোচনা করবে এবং তাদেরকেও দেখাবে, পরে এগুলো আমাদেরকে দেখাবে। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ এবং অসংখ্য ধন্যবাদ।